মঞ্চে আছেন আমাদের পার্টির সম্পাদক কমরেড সৈয়দ হোসেন, আমাদের ছাত্র যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব, বর্তমানে আমাদের গণ আন্দোলনের নেতৃত্ব, এবং তার সাথে আমাদের ক্যান্ডিডেটরা যারা উপরে আছেন, যারা নিচে আছেন, তাদের সবাইকে। বর্ধমান দীর্ঘ ঐতিহ্য, পঞ্চায়েতের ঐতিহ্য, লড়াইয়ের ঐতিহ্য, চাষের ঐতিহ্য, ত্যাগ শিকারের ঐতিহ্য, মার খেয়ে ঘুরে দাঁড়ানোর ঐতিহ্য, যে মারতে আসে তার ঘরে ভয় ঢুকিয়ে দিয়ে ফিরে ঘুরে দাঁড়ানোর আমাদের ঐতিহ্য। সেই ঐতিহ্যকে নিয়ে কিন্তু আপনারা লড়াইয়ের ময়দানে নেমেছেন, আর এই ঐতিহ্য আমাদেরকে শিখিয়েছে কি করে লড়তে হয়। লড়াই তো এমনিই করা যায়, সে তো সাড়ে সাড়েও লড়াই করে, কিন্তু যদি ফাঁকা গোয়াল ঘরে সাড়ে সাড়ে লড়াই করে বাছুরের ঠ্যাং ভেঙে যায়। পশ্চিমবঙ্গের তৃণমূল আর বিজেপি মিলে মানুষের, জনগণের টাকা লুট করে নেবার জন্য ওরা অনেক নাম দিয়েছে, নব্য তৃণমূল, পুরনো তৃণমূল, তৃণমূল, বিজেপি। আমাদের কাছে এই পুরো অংশটা তাদের একটাই নাম, এরা পশ্চিমবঙ্গের ভাঙা বেড়াতে ঘরের গরু, ছাগল, মুরগি টেনে নিয়ে যাওয়া এরা ক্ষুধার্ত আর চালাক শেয়াল, যাদেরকে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ভাঙা বেড়া চিনিয়ে দিয়েছে। সন্ত্রাসের আতুর ঘর থেকে ফিরে দাঁড়িয়েছে, সন্ত্রাসের আতুর ঘর থেকে। কাকে বলে সন্ত্রাস? অবিভক্ত জেলাতে আমরা কাজ করেছি। 2011-তে ভোট পালা বদল হয়ে যাওয়া, 2013-তে পঞ্চায়েতের ভোট লড়ছি। এই বর্ধমানে আমাদের কমরেডরা, মহিলা কমরেডরা, যুবতী কমরেডরা গণতন্ত্রের পাঠ পড়াতে গেল তৃণমূলকে, বলল বিরোধী শূন্য পঞ্চায়েত বলে কিছু হয় না। যদি বিরোধী শূন্য পঞ্চায়েত হয়, সেই পঞ্চায়েত লুটের পঞ্চায়েত হয়, সেটা জনগণের পঞ্চায়েত হয় না। তৃণমূল বলল বহুদিন তোমরা রাজত্ব করেছো, ঘরে ঢুকে থাকো। আমাদের যুবতী কমরেডরা, মহিলা কমরেডরা বললো জিতবি তোরাই, প্রচার করতে দে। বললো না, প্রচার করা যাবে না, নমিনেশন করা যাবে না, ভোট করা যাবে না। আমাদের যুবতী কমরেডরা, মহিলা কমরেডরা কোলে বাচ্চাকে নিয়ে প্রচারে বেরোলো। বললো মহিলা আছি, বাচ্চা কোলে থাকলে অন্তত পক্ষে ক্যাম্পেইনটা করতে দেবে। বাচ্চা কোলে যুবতী মহিলারা 2013 পঞ্চায়েতের ভোটে এই বর্ধমানে, অবিভক্ত বর্ধমানে ক্যাম্পেইন করতে গেল। হাঁটুর নিচে 16 হাড়া ফাটিয়ে দিয়েছিল তৃণমূল। কি চেয়েছিল? পঞ্চায়েত বিরোধী শূন্য, পঞ্চায়েতের বিরোধী শূন্য। বিরোধী শূন্য পঞ্চায়েত হলে কি হয়? বিরোধী শূন্য পঞ্চায়েত হলে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে আর গরুচোর অনুব্রত এলাকার নেতা হয়। পঞ্চায়েত বিরোধী শূন্য হলে গোটা গাঁয়ের তা পুরো পরিবারকে ঘরে ঢুকিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে বকটুইয়ের গণহত্যাকারী ভাদু শেখ হয়। পঞ্চায়েত বিরোধী শূন্য হলে গ্রামের 100 দিনের কাজের টাকা তৃণমূলের বিধায়কের অসুস্থ বাবা, যার বয়স 72 বছর, বিছানা থেকে উঠতে পারেন না, তিনিও জব কার্ড হোল্ডার হয়ে যান। বিরোধী শূন্য পঞ্চায়েত হলে 14.5 লক্ষ ভুয়ো জব কার্ড হয় পশ্চিমবঙ্গে। বিরোধী শূন্য পঞ্চায়েত হলে গ্রামের 100 দিনের কাজের প্রত্যেক দিনে 234 টাকা রোজ বিজেপির সরকার আটকে রেখে দিতে পারে 18টা মাস। বিরোধী শূন্য পঞ্চায়েত হলে এই অজুহাতে 10 কোটির পশ্চিমবঙ্গে 84 লক্ষ জব কার্ড বাতিল করে দেয়। বিরোধী শূন্য পঞ্চায়েত হলে
বিরোধী শূন্য পার্লামেন্ট হলে, লাল ঝান্ডা শূন্য বিধানসভা হলে, লাল ঝান্ডা শূন্য দিল্লির পার্লামেন্ট হলে, যে গ্রামের 100 দিনের কাজ লাল ঝান্ডার পার্টিটা 62টা এমপি, মনমোহন সিং এর সরকার, ফার্স্ট ইউপিএ গভর্নমেন্ট, কংগ্রেসের পার্টি বললো লাল বাতির গাড়ি লাগবে না, আমাদের টেবিল চেয়ার এসি লাগবে না, দপ্তর লাগবে না, মন্ত্রিত্ব লাগবে না, কি লাগবে? গায়ের 100 দিনের বেকার ছেলেদের কাজ লাগবে, তারাই বললো তোমরা সাপোর্ট করবে? বললো হ্যাঁ, বিজেপির বিষধর সাপের বিরুদ্ধে তোমাদেরকে সাপোর্ট করব। বললো কটা মন্ত্রিত্ব নেবে? বললো মন্ত্রিত্ব নেব না, ক্লাস 12 পর্যন্ত বাচ্চাদের স্কুলে লেখাপড়া ফ্রি করো আর মিড ডে মিলের ব্যবস্থা করো, এইটা লাগবে। দিল্লিতে লড়াই করলো, বললো কি লাগবে? বললো নোট, গদি, পয়সা, গাড়ি কিচ্ছু লাগবে না। বললো কি লাগবে? বললো রাইস মিলে যে ছেলেগুলো কাজ করবে তাদের একটা পিএফ পেনশনের খাতা, আর বয়স হয়ে গেলে যাতে তাদের পেনশন চালু হয় তার ব্যবস্থা করতে লাগবে, আইন লাগবে। এইটা হয়। যখন লাল ঝান্ডা পার্লামেন্টে থাকে না, লাল ঝান্ডা যখন বিধানসভায় থাকে না, লাল ঝান্ডা যখন পঞ্চায়েতে থাকে না, তখন সব থেকে বেশি যারা ক্ষতিগ্রস্ত হয় তারা পিছিয়ে পড়া গরিব মেহনতি মানুষ, যারা মাথার ঘাম পায়ে ফেলে কঠোর খাটানোর জায়গা খোঁজে, তাদের কোনো অসুবিধা হয় না। যারা তৃণমূলে দালালি করে ভুড়ি বাগিয়ে ঘুরে বেড়ায় তাদের অসুবিধা হয় না। তাই গোটা রাজ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব মেহনতি মানুষ। লড়াই করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কিন্তু ইতিহাস সাক্ষী আছে, যারা লাঠি খায় তারা ঘুরে দাঁড়ায়, আর যারা লাঠি মারে তারা সাফ হয়ে যায়, আর নতুন ইতিহাস তৈরি হয়। সন্ত্রাসের আতুর ঘর থেকে গরিব মেহনতি মানুষের আশীর্বাদে, ভরসায়, লড়াইয়ে 2013, 2018, 2021, 2019 তারপরে গরিব মেহনতি মানুষ একসঙ্গে দাঁড়িয়ে নমিনেশন করেছে। পুলিশের ছাতার তলায় দাঁড়িয়ে নমিনেশন করিনি, ওরা পুলিশের ছাতার তলায় দাঁড়িয়ে কিছু নমিনেশন উইথড্র করানোর ব্যবস্থা করছে। কি যায় আসে? কি যায় আসে? 2018-তে পঞ্চায়েত ছিল, লাল ঝান্ডা ছিল না তো। 2019-এ এমপি জিতেছিল, জেতেনি তো। 2021-এ কোনো এমএলএ জিতলো না। কিন্তু আবাস যোজনায় দুর্নীতি আর 100 দিনের বকেয়া মজুরির দাবিতে গোটা রাজ্যে তৃণমূলের চাকার হাওয়া খুলে দিয়েছে, তার নাম লাল ঝান্ডা। আর দুর্নীতিতে, চুরিতে, কাটমানিতে, सब रकमेर लूटे अव्वल नंबर पर जिसका रिजल्ट आया है उसका नाम तृणमूल। और उसका गाड़ी बरसाते कादाते जेमन गाड़ीर चाका फेसे जाए, हमें तृणमूलेर गाड़ीर चाका फेसे गेছে। যারা গাড়ি চালান তাদেরকে জিজ্ঞেস করুন, চাকাটাকে বের করার জন্য ক্লাচ, ব্রেক, এক্সিলেটার দেবেই যাচ্ছে, কিন্তু গাড়ি কাদা থেকে আর বেরোচ্ছে না, শুধু কাদা ছিটিয়েই যাচ্ছে চারিদিকে। সন্ধ্যাবেলা টিভিতে কাদা ছেটাচ্ছে না, বলছে ও বিহার লটারিতে 1 কোটি টাকা কামিয়ে নিল, গরুর লেজ তুলে বৈতরণী পার করে দিল, মেয়েটা বাড়িতে টিকটক করে স্কুলের দিদিমণি হয়ে গেল, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তার বান্ধবী তার ক্লাস 7 পাস করা ভাইটা অঙ্কের মাস্টার হয়ে গেল, তার বেলায় তোমাদের কিছু যাই আসে না। আর আমাকে কুন্তল মোটে 2টো ফ্ল্যাট একসঙ্গে করে দিল, আমি তৃণমূলের যুব নেত্রী, আমার পিছনে তোমরা পড়ে গেলে। কাদা ছিটাচ্ছে, কাদা। রাজ্যপাল, নির্বাচন কমিশন, রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ সবাই মিলে এ ওর দিকে আঙুল দেখাচ্ছে, ও তার দিকে আঙুল দেখাচ্ছে। আর আঙুল দেখাতে গিয়ে এ ওকে বলছে তোর বাপ চোর, ও বলছে তোর বাপ চোর, ও বলছে তোর 14 পুরুষ চোর, ও বলছে তোর 14 পুরুষ চোর। ঝগড়া করতে করতে তার জ্ঞান থাকে না,
তারপর যখন সম্বিত ফিরেছে তখন বলছে, ওরে বাপ ঠাকুরদাকে গাল দিস না, সব তো একই ঝাড়ের বাস। তৃণমূলের এই চাকাকে মেন রোডে তুলে দেওয়ার দায়িত্ব কে নিয়েছে? 20 বছর ধরে তৃণমূল করা বিজেপির বড় নেতা শুভেন্দু অধিকারী পাটা ফাঁসিয়ে গাড়িকে কাদা থেকে বের করে আর মেন রোডে চালানোর চেষ্টা করছে। দেবেন? হবে? গ্রামের 100 দিনের জব কার্ডের টাকা কারা আটকে রেখেছে? কারা? সব চাটা খাচ্ছে। কারা আটকে রেখেছে? বিজেপির পার্টি। নিশ্চিতভাবে স্যার আমাদের পার্টির জেলার সম্পাদক, রাজ্যের নেতা, উনি বলেছেন। আমি তাও আপনাদের কাছে বলছি, শুধু আটকে রেখেছে না তো। আচ্ছা, ওই যে পিছনের চেয়ারে যারা বসে আছেন আমাদের মহিলা কমরেডরা, ক্যান্ডিডেট, এরা ভোটে দিতে গেলে জেলা পরিষদে, পঞ্চায়েতের সমিতিতে, পঞ্চায়েতের অফিসে চেয়ারে বসে টেবিলে পা তুলে পা নাচাবে আর মাথায় গড়গড় করে ফ্যান চলবে। এই 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 কাজের জন্য লাল ঝান্ডা তাদেরকে ক্যান্ডিডেট করেছে না তো। গরিব মেহনতি মানুষের কাজের দাবিতে, পেটের ভাতের দাবিতে, মাথায় ছাদের দাবিতে, এলাকার পরিকাঠামোর উন্নয়নের জন্য, আরো বেশি কাজের জায়গা তৈরি করার জন্য, গায়ের গরিব বেকার ছেলেগুলো যাতে গুন্ডা মস্তানে পরিণত না হয়, গায়ে গতরে খেটে খেতে পারে, তার কাজের জায়গা তৈরি করার জন্য ভেতরে সৈনিক হিসাবে আমাদের দাবি নিয়ে লড়াই করতে যাচ্ছে। তাই ওদেরকে ভোট দিতে বলেছে। क्यों? किस लिए? क्योंकि यही माई महाज का, लाल झंडे का, वाम फ्रंट का यही पॉलिसी है। ये लड़ो, लड़ाई लड़ते हैं और ये लड़ाइए কখনো সাথ পাওয়া যায়, কখনো সাথ পাওয়া যায় না। 2018-তে সাথ পাওয়া যায়নি, 2023-এ কেন্দ্রে কুকিয়ে নমিনেশন হয়নি, কোমরের চোরে নমিনেশন হয়েছে। আর কোমরের চোরেই ভোট হবে, আর কোমরের চোরেই কাউন্টিংও হবে। তলপি তলপা চিড়ে গুড় মুড়ি বেঁধে নিয়ে কাউন্টিং স্টেশনের বাইরেও বসে থাকতে হবে, কোনো বিশ্রাম বিরাম নেই। যতক্ষণ না পর্যন্ত ক্যান্ডিডেটরা সার্টিফিকেট নিয়ে বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাত্র যুবরা তো শুধু বর্তমানের বউ ভাঙার কাজ নয়, চোরের বাসা, ঘুঘুর বাসাগুলোকে ভেঙে ফেলারও আমাদের দায়িত্ব। তাই ব যদি ভাঙতে পারি তো মানুষের পঞ্চায়েতও করতে পারি। তার কাজ করবে। लेकिन सवाल है आप लोगों के पास, आप लोगों के पास सवाल है। गाये চাষের কাজে ফসলের দাম নেই, সেচে যে বিদ্যুৎ লাগে সেই বিদ্যুতের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। সার 600 টাকা 2200 টাকায় বিক্রি হয়েছে খোলা বাজারে, সবাই দেখেছে। কীটনাশক, বীজ, ধান, আলু, চাষের খরচ প্রতিদিন বেড়েছে। কৃষকরা সুইসাইড করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্য বলেছে যে বউয়ের সঙ্গে রাতে ঝগড়া হয়েছিল বলে সুইসাইড করেছে। পরেন তো ওই নীল সাদা রঙের একটা শাড়ি, শাড়িটার দাম যতই হোক, বেশি কম ব্যক্তিগত কোনো আক্রমণ নয়, আঁচল তো একটাই। ওই আঁচলের তলায় কতজনকে লুকাবেন? অনুব্রত, কুন্তল, অয়ন, সায়নী, পার্থ, মানিক, কতজনকে লুকাবেন? কেন শাস্তি হচ্ছে না? আমাদের কমরেডদেরকে খুন করেছে প্রদীপ্তা, কমল গায়েন, সুদীপ্ত, মনসুর, মহিদুল, কাউকে তো বাদ দেননি। কত খুনিকে ওই আঁচলের তলায় লুকিয়ে রাখতে পারবেন? পুলিশের খাতার তলাতে চিরকাল আটকে রাখা যাবে না। মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে কেন? সংগ্রাম করতে চাই বলে। আর সংগ্রামের জন্যই প্রত্যেকটা দিন মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। তাই শহরে কাজ আছে নেই, আপনার আমার ট্যাক্সের টাকা। শুধু তো তৃণমূল গাজোয়ারি করছে, 4 তলা বিল্ডিং পিটিয়ে নিয়েছে। তৃণমূল আবার ব্যানারে লিখেছে, মানে পড়ে হাসবেন না কাঁদবেন, বলেছে দুর্নীতি মুক্ত পঞ্চায়েত চাই। তৃণমূল লিখেছে। তারপর লিখেছে সবার উন্নয়নের জন্য তৃণমূলের প্রার্থীদেরকে ভোট দিতে বলেছে।
আর ছবিকার আছে রাজ্যের যুবরাজ এমপি অভিষেক ব্যানার্জি, তৃণমূলের নেতা। তৃণমূলের কার বাড়িতে স্কেলেটার আছে বলুন তো? একমাত্র টালি চালাতে আছে। মানে সবারই নাম হবে, খাবে কেউ একা। কাজ আছে? নেই। বেকার ছাত্র, যুব, শিক্ষিত, শুভবুদ্ধি সম্পন্ন এই মাঠে যতজন দাঁড়িয়ে আছেন, দূরে দাঁড়িয়ে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আপনাদের সবার কাছে বুকে হাত দিয়ে একটা বার আপনাদেরকে ভাবতে বলবো, কোথায় কাজ আছে? আমার ট্যাক্সের টাকা শহরে গায়ে গতরে খাটার জন্য, একটা কাজের জায়গা তৈরি করার জন্য বাজেটে বরাদ্দ করতে হবে। তো চন্দ্রিমা ভট্টাচার্যের নাম শুনেছেন? তৃণমূলের এমএলএ শুনেছেন? শোনেননি? কি করে শুনবেন? আমরা যখন ছোট ছিলাম তখন বলতো রাজ্যের অর্থমন্ত্রীকে, দেশের অর্থমন্ত্রীকে, রাজ্যের শিক্ষামন্ত্রীকে, দেশের শিক্ষামন্ত্রীকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে, দেশের প্রধানমন্ত্রীকে। এখন তো স্কুলগুলোই ছুটি, জামাই ষষ্ঠীতেও ছুটি, ঘরে গরুতে বাছুর দিলেও ছুটি। কে পড়াবে? সাদা খাতার মজাই আলাদা, সাদা খাতা জমা দিলেই চাকরি। আর ভর্তি খাতা জমা দিলে পার্মানেন্ট অ্যাড্রেস, কলকাতাতে বসে থাকো, তাবু কাটিয়ে অনশন করো চাকরির জন্য, তারপরে পুলিশ এসে পেটাবে। তাই চন্দ্রিমা ভট্টাচার্যের নাম এ রাজ্যের গলিতে গলিতে তল্লাটে কেউ জানে না। উনি এবারে আমাদের রাজ্যের বাজেট পেশ করেছেন, মুখ্যমন্ত্রী বসেছিলেন। চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করে বলেছেন রাজ্যের মূলধনী খাতে কোনো টাকা বরাদ্দ হবে না। মূলধনী খাতে টাকা বরাদ্দ না হলে কি হয়? ব্রিজ সাঁকো তৈরি হবে না, কালভার্ট তৈরি হবে না, রাস্তাঘাট মেরামত হবে না, মোরামের উপরে পিচ পড়বে না, ইটের উপরে ঢালাই হবে না। মূলধনী খাতে টাকা বরাদ্দ না হলে কমিউনিটি সেন্টার, কমিউনিটি ল্যাট্রিন, কমিউনিটি বাড়ি, হেলথ সেন্টার, লাইব্রেরি হবে না। মূলধনী খাতে টাকা যদি বরাদ্দ না হয় তাহলে এলাকায় মানুষের প্রয়োজনে, সার্বজনীন ক্ষেত্রে, সমষ্টিগত উন্নয়নে কোনো ঘর বাড়ি পরিকাঠামো তৈরি হবে না। কোথায় গতর খাটাবো বলুন তো? কোথায়? শ্রম বিক্রি করতে চাইতেন? শ্রম বিক্রি করতে চাইতেন নাকি অনুব্রতর সঙ্গে গরুর লেজ তুলে বর্ডার পার করতে চান? কি চান? গায়ে গতরে খাটতে চান? তো তাহলে খাটার জায়গা নিতে হবে। তো কে কিনবে আমার গায়ে গতরে খাটার শ্রম? কে? সরকারকে কিনতে হবে। সরকার কিনবে তবে তো আমি বেতন পাবো। সরকার যদি আমার শ্রম কেনে তবে তো সরকারের সাথে আমার দর কষাকষি হবে। যে আমার 100 দিনের কাজে 234 টাকা রোজে আমার দিন চলছে না, চাল 40 টাকা কিলো, টমেটো পেট্রোলকে পিছনে ফেলে দিয়েছে, এত দাম। কাঁচা লঙ্কা কিনতে গেলে 150 থেকে 200 টাকা কিলো। ফেসবুকে ঘোরাঘুরি করছে 500 টাকা নিয়ে বাজারে গেছিল, কি কি কিনেছে বলছে বাজারে 20 টাকা বাকি পড়ে আছে। আমরা বলছি না সেসব না, আমরা বলছি আমার শ্রমকে কিনবে। আমি গায়ে গতরে খাটতে পারি, আমি ভালো বলতে পারি, আমি মিডিয়াতে ক্যামেরা ধরতে পারি, আমি দুটো খবর লিখে দিতে পারি, আমি পড়াতে পারি, আমি গান শেখাতে পারি, আমি আঁকা শেখাতে পারি, আমি মাটি চটাতে পারি, আমি গাছ লাগাতে পারি, আমি রাজমিস্ত্রির সাথে যোগানদারের ভালো কাজ করতে পারি। 234 টাকাতে দিন চলছে না। হার্টের ওষুধ, কিডনির ওষুধ, ক্যান্সারের ওষুধ বাদ দিয়ে দিন। এই বৃষ্টিতে চলে পায়ে যদি হাজা ধরে যায় তো হাজার যে মলমটা আছে সেই মলমটার দাম সপ্তাহে সপ্তাহে বাড়ছে। দিন চলছে না 234 টাকা। সরকারকে কিনতে হবে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, এমএলএ, মিনিস্টার সবার বেতন বাড়লো, শুধুমাত্র গ্রামের 100 দিনের কাজের টাকার বেতন বাড়লো না। গরিবের সরকার, জনগণের সরকার, আমার আপনার সরকার। আচ্ছা, সরকার আমার শ্রম কিনবে না, সরকারের পয়সা নেই কেন? ইলিশ উৎসব, রসগোল্লা উৎসব, মাটি উৎসবে পয়সা খইয়ে ফেলেছে বেচারা, নেই পয়সা। কে কিনবে? পাড়ার মোড়ে একটা বড় দোকান আছে, সেখানে আমি হেল্পারের কাজ করি, ট্রাকে খালাসির কাজ করি, বড় ডেকোরেটার্সের সঙ্গে বাঁশ বাঁধার কাজ করি, বড় ওষুধের দোকানে ওষুধের নাম শুনে ওষুধ বের করে দিই। কালকে যদি আমার কোনো বিপদ ঘটে,
কালকে যদি আমি কাজ করতে না পারি, ট্রাকের মালিক, ডেকোরেটার্সের মালিক, ওষুধ দোকানের মালিক, হোটেলের মালিক আমার বাড়ি থেকে কাউকে ডেকে চাকরি দেবে? কালকে যদি আমার কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমার যদি বড় কোনো রোগ হয়ে যায়, ট্রাকের মালিক, দোকানের মালিক, হোটেলের মালিক, রাজমিস্ত্রির বড় মিস্ত্রি, সে দায়বদ্ধ আমার ট্রিটমেন্ট করানোর জন্য? কে দেখবে আমাকে? আমি ওর সাথে কাজ করতে গিয়ে যেটুকু টাকা আমি ইনকাম করি সেইটুকু টাকা থেকে সরকারকে আমি ট্যাক্স দিই, গামছা কিনলেও ট্যাক্স দিই, মোবাইলে রিচার্জ করালেও ট্যাক্স দিই, তবে গিয়ে সরকারের ঘরের কোষাগারে টুপু টুপু করে টাকা থাকছে। তবে তাহলে আমার ভবিষ্যৎ, আমার বর্তমান, আমার গায়ে গতরে খাটার শক্তিকে সরকারও কিনবে না। প্রাইভেটের কাছে, যার কাছে আমি আমার শ্রমকে বিলিয়ে দেব, তার উপরেও সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। কোনো রাইস মিল, কোনো কারখানা বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেবে, রাইস মিল বন্ধ করে দেবে। লেবার কমিশনের অফিসার একবার এসে ভুলেও জিজ্ঞেস করবে না যে তুমি বন্ধ করার আগে তার দিন চলবে কিনা তার ব্যবস্থা করেছো, সে বেঁচে থাকবে কিনা তার ব্যবস্থা করেছো। দিল্লিতে এই আইনটাকে শিথিল করে দিয়েছে। কারখানা ফ্যাক্টরি হয়নি। লাস্ট 10 বছরে তৃণমূলের গভর্নমেন্টে 21,000 ছোট কারখানা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। স্কুলে, হসপিটালে, হেলথ সেন্টারে নতুন করে রিক্রুট নেই। এমনকি তৃণমূলের সঙ্গে দালালি করে যে পুলিশ অফিসারগুলো ভুড়ি বাড়িয়ে রোজ বোতামোর বউ সেলাই করে দেয়, সেই পুলিশেও রিক্রুটমেন্ট হয়নি। তাই তো সিভিকগুলোকে দিয়ে কাজ করাচ্ছে। আর সিভিকগুলোর সামনে গাজর ঝুলিয়ে রেখে দিয়েছে, বলছে ভালো করে তৃণমূলের তাবেদারি করলেই তোমাকে পার্মানেন্ট করে দেবো। সে গুড়ে বালি, চাচা আপন প্রাণ বাঁচা, বিনা পরীক্ষায় কারো চাকরি পার্মানেন্ট হবে না। তুমিও দেবে, বেকার ছেলেও চাকরির পরীক্ষা দেবে, তবে গিয়ে কেউ চাকরি পাবে। আর তার জন্য যে লড়াইটা, সেই লড়াইটা পঞ্চায়েতে, যদি একটাও পঞ্চায়েতে জিতি, সেই লড়াইটা আরো তীব্র হবে, আরো। তাহলে চাষের দাম নেই, পরিযায়ী শ্রমিক, মূলধনী খাতে চন্দ্রিমা ভট্টাচার্য টাকা পয়সা বাড়ালো না, কেটে নিল। কারখানা ফ্যাক্টরি নেই, রেল, বিএসএনএল, কলিয়ারি বন্ধ করছে। তাহলে বাঁচলো কি? গায়ের 100 দিনের কাজ তো, নাকি? গায়ের 100 দিনের কাজ তো। তাহলে কোন আক্কেলে বিজেপি, কোন উদ্দেশ্যে বিজেপি 100 দিনের কাজের টাকাতে এবছর 1000 কোটি টাকা কাটেলমেন্ট করলো, আর আমাদের গায়ে গতরে খেতার টাকা বন্ধ করে রেখে দিয়েছে? কোন আক্কেলে? তাহলে এরা তৃণমূলের ফেসে যাওয়া গাড়ির চাকা মেন রোডে তুলে দেওয়ার জন্য পাটার কাজ করছে কিনা? পলিসি, নীতি, এই পলিসি, এই নীতির বিরুদ্ধে আমাদের লড়াইটা, এই পলিসি, এই নীতির বিরুদ্ধে। প্রধানমন্ত্রী মোদিজি, নেতাজি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। আর দেশের প্রধানমন্ত্রী বলল बेरोजगार नौजवान तुम हमको वोट दो, हम तुमको बर्बाद करके रख देंगे। बर्बादी बाबा आए हैं कहाँ से? স্যার বসে আছেন, অনেক ছোট থেকে ওনাদের কাছে শিখেছি কি করে বামপন্থা, কি করে লড়াই করতে হয়। আমাদের পার্টির নেতৃত্ব কমরেড সৈয়দ হোসেন বসে আছেন, অনেক নেতৃত্ব আছেন, আমাদের বয়স্ক কাকা জেঠারা আছেন যারা লড়াই করেছেন। আমি জানি হালকা কথা বললে এই মঞ্চটার মান খাটো হয়, তবু আপনাদের কাছে বলতে চাইছি, মোদির যা ব্যক্তিগত জীবন, তাকে নিজের বউকে ভাত দিতে পারেনি, আর জনগণের ট্যাক্সের টাকায় আমেরিকার রাষ্ট্রপতি বাইডেনের বউকে 21 কোটি টাকার হিরে উপহার দিয়ে এসছে। তৃণমূল অনুব্রতকে বীরের সম্মানে ফেরত নিয়ে আসতে হবে, পার্থকে ফেরত নিয়ে আসতে হবে। চুরি করলে আমারই ট্যাক্সের টাকা, জনগণের, তারপরে জেল গেল, আর জেল থেকে বের করে আনার জন্য যে উকিলকে দাঁড় করিয়েছে সেই উকিলের ফিসটাও আপনার আমার ট্যাক্সের টাকা থেকে দিচ্ছে। মানে লুটও করলো আমার টাকা,
আবার উকিল দাঁড় করিয়েও আমার টাকা নয়ছয় করছে। দুজনের মধ্যে কোনো তফাৎ আছে? নেই। পঞ্চায়েত 78-এ তৈরি, লাল ঝান্ডা, বামফ্রন্টের সরকার, জ্যোতি বসু, রাইটার্স থেকে গলসি, এই এলাকায় পঞ্চায়েত পরিচালনা হবে না। পঞ্চায়েতকে পরিচালনা করবে গ্রামের লোকরা। কোন গ্রামের লোকরা? মুরব্বীরা, বড় লোক, জমিদার, জোদ্দার, বামুনের ঘরের লোকরা না। কারা লড়বে, কারা পঞ্চায়েত চালনা করবে? গোটা গাঁয়ের লোক একসঙ্গে। পঞ্চায়েত বলতে কি বোঝাতো? খাপ পঞ্চায়েত বোঝাতো। বড় লোকরা গরিব লোককে দমিয়ে রাখার জন্য পঞ্চায়েত ব্যবস্থাকে পরিচালনা করত। উঁচু জাতির লোকেরা নিচু জাতিকে দাবিয়ে রাখার জন্য পঞ্চায়েতকে ব্যবহার করত। লাল ঝান্ডার পার্টিটা 78-এর সময় এই পঞ্চায়েত, মানুষের পঞ্চায়েত তৈরি করলো। যে পঞ্চায়েতে বলল যে গরিব মানুষ, পিছিয়ে পড়া, নিচু জাতির দলিত মানুষ, তারা ভোটে দাঁড়াবে। বললো আপনি বলে দিলেই তো আমি ভোটে দাঁড়াতে পারবো না, কারণ জমিদারের কাছে, বড় লোক বাবুর কাছে, উঁচু জাতির লোকের কাছে আমি তো ঘাড়টা তুলে দাঁড়াতে পারি না। বললো দাঁড়াতে হবে, আমি আইন করে দিচ্ছি। বললো আইন করলে কাজ হয় না, কি দরকার? বললো আগে পায়ের নিচে জমি শক্ত করতে হবে। বর্গার আন্দোলন হলো। বড় লোক যোদ্ধা জমিদারদের গরু, কুকুর, বেড়াল, কুকুরের নামে যে জমি ছিল, সেই জমি ছিনিয়ে বর্গার পাট্টা নামে গরিব কৃষক খেত মজুরকে এক টুকরো করে কাগজ, এক টুকরো করে জমি দিয়ে দিল। বললো এটা তোমার জমি। তোমার জমি মানে আমার সম্মান, আমার জমি মানে আমার পায়ের নিচের জমিটা, পাটা শক্ত, আমার জমি মানে আমার মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি। বললে এ তো হলো। এরপর বললো শিডিউল কাস্ট, শিডিউল টাইপদেরকে ভোটে দাঁড়াতে হবে, আইন হলো। মেয়েদেরকে ভোটে দাঁড়াতে হবে, আইন হলো। বাগদি ঘরে, দুলে ঘরে, মুসলিম বাড়ি, যারা মুখ থেকে পর্দাটা তুলতো না, এতটা ঘুমটা সান কেড়ে থাকতো, তাদের বাড়ির মেয়েগুলো পর্যন্ত ক্যান্ডিডেট হলো। লেখাপড়া জানে না, টিপছাপ দিতে হবে। বাবুদের গায়ে গতরে চুলকানি হলো যে এতদিন পর্যন্ত আমার বাড়িতে চটিটা দূরে দুয়ারে খুলে আসতো, এসে মাটিতে বসতো, মাথার গামছাটা হাতে নিয়ে বসতো, চা খেতে দিলে বাটিতে চা দিতাম, যে চাটা খেয়ে নিজে বাটিটা জল বুলিয়ে রেখে যেত, আমার ঘরের কোনো একটা কাজের মেয়ে ওই বাটিটায় উপর থেকে জল ঢেলে বাটিটা তুলে কাড়াচে তুলে রাখতো। পরের দিন ওই নিচু পাড়ার লোকটা আমার বাড়িতে এলে ওই বাটিতেই ওকে চা দেবো, সেই বাটিতে আমার বাড়ির কেউ চা খাবে না। ওর বাড়ি আমাকে ক্যারেক্টার সার্টিফিকেট নিতে যেতে হবে। বাবুদের বাড়ির চুলকানি হলো। বামফ্রন্টের সরকার বলল এইটাই করতে হবে। গরিব বড় লোকের যে ভেদাভেদ আছে, সেই ভেদাভেদ মেটাতে হবে। উঁচু জাতি নিচু জাতির ভেদাভেদ আছে, মেটাতে হবে। মানুষের পঞ্চায়েত তৈরি হবে, মানুষ ঠিক করবে। পাড়াতে আগে কালভার্ট তৈরি হবে না কারো বাড়ির ছাদ ফুটো হয়ে গেছে, তাকে একটা বাড়ি দিতে হবে। যদি সবার অংশগ্রহণ হয় তাহলে পঞ্চায়েত এই কাজ করতে পারে। কিন্তু পঞ্চায়েত যদি শুধু গুন্ডা লুটেরাদের হয়, তখন পঞ্চায়েত মানুষের পঞ্চায়েত থাকে না। পাড়ার মোড়ে দোকানের আপগ্রেডেশন দেখেছেন? পাড়ার কোনো একটা ছেলে বাপের কাছে পয়সা নিয়ে বললো আমি একটা দোকান দেবো। বললো কি দোকান? বললো মোবাইলে রিচার্জ করে দেবো। মোবাইল রিচার্জ করতে করতে দোকানটা ভালো চললো, দুটো ছেলে রাখলো, বললো এখানে সব মোবাইল রিপেয়ার করা হয়। দোকানটা আরও কিছু ভালো চললো, বললো এবার আমি মোবাইলের ডিলারশিপ নেব। এখন আমার দোকানে ভিভো, এমআই, স্যামসাং, এমনকি আইফোনও পর্যন্ত সবের ডিলারশিপ আমি নিয়েছি। দোকানের আপগ্রেডেশন হয়, তৃণমূলেরও আপগ্রেডেশন হয়েছে। যবে প্রথমবার 2011-তে সরকার এলো, রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর দপ্তর নিয়ে লালবাজারে যে কি বোর্ডে গারদের চাবি থাকতো, সেই চাবিটা কোমরে আঁচলটা বেঁধে নিয়ে গারদের দরজা খুলে দিয়ে বলল যে সব সমাজ অপরাধীদেরকে, গুন্ডাদেরকে ছেড়ে দাও। গুন্ডাগুলো সেদিনকে পশ্চিমবঙ্গের রাস্তায় প্রকাশ্যে দাঁড়িয়ে কমল, গায়েন, প্রদীপ, তা, ভীমরাজ তিওয়ারি, দিলীপ সরকার, নির্গুণ দুবেদেরকে, এদেরকে খুন করে বলল হুররে, কে বাঁচায় বাপের বেটি, গুন্ডাদের সরকার এসেছে, আমাদেরকে বাঁচাতে এসেছে। তৃণমূলের দোকানটার আপগ্রেডেশন হলো। দিদিমণি বললেন আমি গুন্ডা কন্ট্রোল করতে জানি।
এখন বলছেন যা শুধু গুন্ডা কন্ট্রোল না, এখন গোটা রাজ্যে আমি বোমা তৈরির কারখানাও বানাতে জানি, আর শয়ে শয়ে গুন্ডা তৈরি করতেও জানি, এখন লুটেরা তৈরি করতে জানি। বিশ্বাস হচ্ছে না আপনাদের? কি বললো? বললো আমার ভাইপোটা 2 বছর বয়স থেকে পার্টি করে, রাজনীতি করে। বলছে না? তার মানে তৃণমূলকে যদি একটা 2 বছরের বাচ্চা শিশু দেয়, তো তাকেও পাক্কা কয়লা চোর ভাইপো বানিয়ে রাস্তায় ছেড়ে দেবে। গোটা রাজ্যের যুবদেরকে, গোটা রাজ্যের ছাত্রদেরকে, গোটা রাজ্যে যারা খেটে খেতে চায় সেই সব মানুষকে একটা রোজগারের জায়গা না দিয়ে পঞ্চায়েতকে লুটের পঞ্চায়েত তৈরি করে একটা সমাজ অপরাধী গুন্ডা এবং এলাকাতে সব কিছুতে একটা লুটবেনিকরণ করে ছিনিয়ে খাওয়া, লুট করে খাওয়া, চুরি করে খাওয়া, দালালি করে খাওয়া, দুর্নীতি করে খাওয়া একটা পরিবেশ তৈরি করছে। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। কি চান? আপনার বাড়ির ছেলেটা মাথা উঁচু করে গায়ে গোতরে মাথার ঘাম পায়ে ফেলে থাক, না শুধু দালালি করে, দুর্নীতি করে আর মাটি বালি কয়লা গরু চুরি করে খাও? যদি চান তো চলে যান তৃণমূল বিজেপির ভাগাড়ের দিকে, নাকে রুমাল চাপা দিয়ে ভোট নিয়ে আসুন। আর যদি চান যে ভবিষ্যৎটা সাধারণ মানুষের হোক, গুন্ডাদের নয়, খেটে খাওয়া মানুষের হোক, তারা ঠিক করুক। গর্বের পঞ্চায়েত, মান সম্মানের পঞ্চায়েত, আত্মসম্মানের পঞ্চায়েত, মর্যাদার পঞ্চায়েত, সেই পঞ্চায়েত যাতে মানুষের পরিকাঠামো, এলাকার পরিকাঠামো ভবিষ্যতে আমাদের বিকাশের জন্য, সবার উন্নয়নের জন্য যদি তৈরি হয়, আপনার কাছে একটাই চিহ্ন আছে, সেটা হলো লাল ঝান্ডা। বুথে যান, লড়াই করুন, আর সেই লড়াইয়ে আমরাও 1 ইঞ্চি বিনা যুদ্ধে কাউকে মাটি ছেড়ে দেব না, এইটাও আমাদের শপথ রইল। তাই আপনাদের কাছে আবেদন, ওরা বলেছিল পঞ্চায়েত ভোটের আগে মিডিয়া জিজ্ঞেস করতো নমিনেশন করতে পারবেন? বলি লজ্জাও লাগে না, গণতান্ত্রিক দেশে ডেমোক্রেসির 4th পিলার, তারা বলছে নমিনেশন করতে পারবেন? মানে কি চাইছেন? ডাঙ্গের জোরে পঞ্চায়েতে নমিনেশন করব? তাহলে পুলিশগুলোকে বেতন দিয়ে কেন রেখেছি আমরা? লাঠির জোরে নমিনেশন হবে? তাহলে নির্বাচন কমিশনের যিনি কমিশনার বড় বড় গোপবালা বসে আছেন, তার বেতন কেন দিচ্ছি? যদি ডাঙ্গের জোরে পঞ্চায়েতের ভোট হয়, তাহলে এত এত সরকারি কর্মচারী, ভোট কর্মীরা আসবে, পার্টি, এমএলএ, এমপি, পঞ্চায়েতের মেম্বার, তারা কেন আমাদের ট্যাক্সের টাকায় তারা কেন ছড়ি ঘোরাবে? কিন্তু দেখুন, মানুষের সাহায্যে, মানুষের আশীর্বাদে, মানুষের সাহসে নমিনেশন হয়েছে। এবারে বলছে ভোট করতে পারবেন? কেন্দ্রীয় বাহিনী আসবে, কোম্পানি আসবে? 1 কোম্পানি আসবে না 800 কোম্পানি আসবে? 1 কোম্পানি আসুক আর 800 কোম্পানি আসুক, মানুষের আশীর্বাদে যখন নমিনেশন হয়েছে, তখন ভোট কোন বাপের বেটা আটকায় সেটাও দেখা যাবে, হবে ভোট। তারপরে বলছে কাউন্টিং করতে পারবেন? মানে গায়ে যখন মারামারি হয় তখন দেখেছেন, মানে যে একটু দুর্বল হয় বা যে জানে, সে তখন মুখে এত খই ফুটায় না, মনে হয় যেন এই সব থেকে বড় একদম হবে। তোকে বলে দিলাম, আমাকে গালি দিলি আমার বাপকে গালি দিবে না। বাপকেও গালি দিয়েছে, বললো গালি দিলি আমাকে ঠেলবি না, ঠেলেও দিয়েছে। বলছে ঠেললি ভালো করলি, মারলি মারতে পারবি না, মেরেও দিয়েছে। বললো মারলি ভালো করলি, ঠেললি ভালো করলি, আমার কলার ধরবি না। এখন তৃণমূলের কলার ধরারও সময় এসেছে, যখন মেরেছেন, নমিনেশন করেছেন, ভোট যখন হবে তখন কাউন্টিংও হবে। আর গণনার পরে সার্টিফিকেট নিয়ে মানুষের পঞ্চায়েত তৈরি করার জন্য লাল ঝান্ডার প্রতীকে যারা যেখানে নমিনেশন করেছেন ভোট হবে। শুধুমাত্র সাহস করতে হবে। ওরা কিসে ভয় পায় জানেন? ওরা কিছুকে ভয় পায় না, সত্যি কথাই তাই। ওরা কিচ্ছু ভয় পায় না, ওরা শুধু ভয় পায় গরিব মানুষের সাহসকে। গরিব মানুষ যদি সাহস করে একবার কোমরে গামছা বেঁধে আর 1 কাট্টা হয়ে দাঁড়িয়ে যায়, তাহলে ওদের সমস্ত চাকার হাওয়া বেরিয়ে যাবে। তাই গরিব মানুষের সাহস, ঐক্যবদ্ধ লড়াই, ভোট,
মার্কিং পঞ্চায়েত গঠনের জন্য, ঐক্যের জন্য সংগ্রামের জন্য ঐক্যের মাটিতে একসঙ্গে দাঁড়িয়ে এই মানুষের লুটেরাদের পঞ্চায়েতকে তাড়িয়ে দিয়ে জনগণের পঞ্চায়েত তৈরি করার জন্য আসুন। এ যুদ্ধে যাতে কোথাও ক্লান্ত না হয়ে যায়, এ যুদ্ধে যাতে কোথাও পা পিছলে না যায়, এ যুদ্ধে যাতে কোথাও হাঁটু না কাঁপে, এ যুদ্ধে যাতে কোথাও রাজনীতি থেকে বিচলিত না হয়, এ যুদ্ধে যাতে আসল উদ্দেশ্য থেকে কোথাও আমরা বিচলিত ভ্রমিত না হই, তাই এক বার্তা থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। লড়াই আমাদের, আর এই লড়াইটা বাঁচার জন্য, এই লড়াইটা জেতার জন্য। তাই যে লড়াইটা বাঁচার, সে লড়াইয়ে হার নেই, এই লড়াই আমাদেরকে জিততেই হবে। তাই সন্ত্রাসীরা দুর্ঘর থেকে বেরিয়ে যে কমরেডরা, যে কর্মীরা, যে সাধারণ মানুষেরা লাল ঝান্ডা ধরে রাস্তায় লড়াইয়ের ময়দানে নেমেছেন, তাই আপনাদের থেকে অক্সিজেনের রসদ নিয়ে এই বাঁচার লড়াইটা, এই জেতার লড়াইটা বিনা হারের মুখ দেখে, জয়ের হাসি দেখে মানুষের জনগণের পঞ্চায়েত তৈরি করার জন্য যে বিরাট যুদ্ধ তৈরি হয়েছে, আমার নিজে বাঁচার জন্য, রাজ্যকে বাঁচানোর জন্য, গরিব মেহনতি মানুষকে বাঁচানোর জন্য, সেই বাঁচার লড়াইকে জেতার লড়াইয়ে পর্যবেসিত করার জন্য প্রত্যেকটা দিন রাস্তায় থেকে ভবিষ্যতের লড়াইকে তীব্রতর করার জন্য আপনাদের প্রত্যেককে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ।